আমার ঝনক সোনাটা যখন ঘুম থেকে উঠল তখন কি আর জানতাম আজকে সারাটা দিন ওর ঘুরবে একটার পর একটা ফাঁড়া। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। অনেকদিন ধরে তোমাদেরকে একটা কথা বলবো বলে ভাবছি, আজকে ভাবলাম বলেই ফেলি। হাতে একটু সময় আছে, বুঝতেই পারছো বসে বসে কথা বলছি তোমাদের সাথে। তোমরা যারা যারা আমার ডেইলি ভ্লগ রোজ দেখো তারা যদি আমাকে কমেন্ট করো তাহলে না আমার ভ্লগ বানানোর ইচ্ছেটা আরও বেড়ে যায়। আসলে সকালবেলা এত ব্যস্ত থাকি না, বুঝতেই তো পারো। সকালবেলা আমার স্কুল আছে, ঝনকের স্কুল আছে, রাকেশের অফিস আছে, এইসব সামলেও আমি ভিডিও যতটা পারি চেষ্টা করি করার, শুধুমাত্র তোমাদের জন্য। আবার রাত্রিবেলা বাড়ি ফিরেও অনেক রাত পর্যন্ত এডিট করতে হয়। এডিট করতে বেশ কিছুটা টাইম লাগে, 1-1.5 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টাও লেগে যায়। সেটা করি শুধুমাত্র তোমাদের জন্য। কারোর ব্লগ ভালো লাগে, রাস্তাঘাটে বেরোলে কেউ বলো তোমার ডেইলি ব্লগ দেখি, বেশ ভালো লাগে। তোমরা যদি কমেন্ট করো তাহলে না এই ইচ্ছেটা আমার আর একটু বেড়ে যাবে। মাঝে মাঝে ইচ্ছে হয় যে দূর আর ভালো লাগছে না, এত চাপ নিতে পারছি না, বন্ধই করে দিই। কিন্তু কিছু কিছু সময় মনে হয় যে না থাক, বন্ধ করবো না, কেউ তো ভালোবাসো। তাই যদি কমেন্ট করো, বুঝতে পারি না তো, ভিউ হয়তো বেড়ে যায়, লাইক কমেন্ট করতে তোমরা ভুলে যাও অনেকেই। এটা স্বাভাবিক, কেউ দেখছো, দেখে হয়তো লাইক কমেন্ট করতে ভুলে যাচ্ছ, এটা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু যদি করো তাহলে আমার খুব ভালো লাগবে। এটা আজকে তোমাদের সাথে শেয়ার করার ছিল। আজকে মঙ্গলবার, আগের মঙ্গলবার তো ঝনক গানের ক্লাসে গেছিলো, এই মঙ্গলবারও যাবে, রবিবার হয়নি বলে। রবিবারও যেতে বলেছিলেন উনি, কিন্তু ওই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, তাই জন্য ঝনকের ক্লাসটা হয়নি সেদিনকে। আজকে নিয়ে যাব। সকালবেলা ঘুম থেকে উঠে 2-3 দিন গান করলো, কালকে তো করেনি, আজকে করাতেই হবে। 7টার বেশি হয়ে গেছে, এখন ওকে ওঠাবো, উঠিয়ে একটু গানটা প্র্যাকটিস করিয়ে নেবো। নাহলে আজকে স্কুলে যাবে, স্কুল থেকে এসে একটু বিশ্রাম নিয়ে তারপর তো গানে যাবে, ওখানে গিয়ে হয়তো বসেই থাকবে, কিছুই করবে না। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। রাকেশ সেদিনকে কোথা থেকে যেন জোগাড় করে নিয়ে এসছে এই পাতাগুলো। আমি তো কোনো কিছুই চিনি না, আমি দেখে বললাম এগুলো কি পাতা। পরে গন্ধ শুকে বুঝতে পারলাম এগুলো কারি পাতা। কারি পাতা কিন্তু অনেক কিছুতে লাগে, তবে কারি পাতাগুলো যদি এভাবে রেখে দিই পচে একেবারে নষ্ট হয়ে যাবে। ভাবলাম সকালবেলা এই ঝুঁটাতে ঢেলে বাইরে রোদে দেবো, কিন্তু আমাদের বাড়িতে তো কোনো দিকেই রোদ আসে না, কোন দিকে দেবো? তাও ভাবলাম এর মধ্যে ঢেলেই রাখি, বাইরের হাওয়াতে যেটুকু শুকোয় বাইরে বারান্দাতেই রেখে দিই। তবে পাখিগুলো না আবার এসছে, পাখিগুলো আবার কি করবে কে জানে, মুখে নিয়ে এদিক ওদিক ছড়াবে। কি আর করা যাবে, এখানেই থাক। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ আমার মোটেই শেষ হয় না, আর এই কাজগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। জানি তোমাদের বোর লাগে, তাও শেয়ার করি। এই যে ঝনকের জন্য ঝনকের দাদুভাই পাঠিয়ে দিয়েছে দেশি মুরগির ডিম, আর তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। যদিও একটু ব্যাগটা ভারী হবে, কিন্তু তাও এটা করলে না খুব সহজে জিনিসগুলো করা যায়। পেপারে পেঁচিয়েও নেওয়া যায়, কিন্তু অনেকটা টাইমের ব্যাপার। তোমরা কি করবে আমাদের শিখিয়ে দিই। কোনো জায়গায় যদি ডিম নিয়ে যেতে হয়, মানে ক্যারি করতে হয় কাঁচা ডিম, তাহলে আগে টিফিন বক্সের মধ্যে ডিমগুলো সাজিয়ে নেবে, তারপরে এইভাবে ওপর দিয়ে চাল একেবারে ভর্তি করে নিয়ে নেবে, যাতে কোনো দিকে ডিমগুলো নড়তে না পারে। ডিমগুলো কিন্তু একটাও ফাটে না। তবে দুর্ভাগ্যবশত গতকাল আমার একটা ডিম একটু সামান্য চিড় ধরে গেছিলো, তবে 80% চান্স না ফাটার। এই সমস্ত বুদ্ধি বাবার মাথা থেকেই বেরোনো সম্ভব, মানে আমার বাবার কথা বলছি। এই চালের থেকে ডিম খোঁজার ব্যাপারটা আমার অনেকটা চালের থেকে কড়ি খোঁজার মতো লাগছে, সে বিয়ের সময় যেটা খেলেছিলাম। এই যে এই ডিমটাই ফেটেছে। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই জন্য আমাদের প্রচুর মশলাপাতি লাগে, তাই ওই রকম সুন্দর করে কৌটোতে সাজিয়ে রাখার আমার সুযোগ হয় না। এই 2 দিন অন্তর রাকেশকে দিয়ে এগুলো কেনাই, আর এগুলো গোছাতে হয়। একটা প্লাস্টিকে রাখি গোটা মশলাগুলো, আরেকটা প্লাস্টিকে রাখি গুঁড়ো মশলাগুলো। গতকাল রাত্রিবেলা রাকেশকে দিয়ে এইসব বাজারগুলো করিয়ে নিয়েছি, এখন এগুলো গুছিয়ে ফেলছি তাড়াতাড়ি করে। এই যে এটা হলো গুঁড়ো মশলার পোটলা, আর এইদিকে এইটা হলো গোটা মশলার পোটলা। এই সব জিনিসপত্র গোছাতে না খুব বোর লাগে। একবার এই কৌটো থেকে এইখানে ঢালো, একবার এদিক থেকে ওই দিকে ঢালো, তারপরে আমাকে তো আবার ডবল করতে হয়। একবার আমি নিজের কাছে ঢালি, মানে নিজের স্টকটা পূরণ করি, তারপর রান্নার দিদির স্টক। দেখছো না, রোজ সকালে একটা না একটা কৌটো দেখিয়ে রেখে দিয়েছে আমার জন্য। আর রোজের তেল তো আমি রোজই দিই, এইটা তো আমার নিত্যদিনের কাজ। রান্নার লোক থাকলে রান্নাটা করতে হয় না ঠিকই, কিন্তু আমার মনে হয় প্রচুর খাটনি বেড়ে যায়। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে, এটা কিন্তু আমার রোজকার কাজ। তেল তো দিই আমি রোজই, মেপে দিয়ে দিই তেলটা। আর মশলা 2 দিন 1 দিন বাদ দিয়ে ওকে মশলা দিতে হয়।
আমি যদি ঢেলে একবারে সব দিয়ে দিই একেবারে মানে লুটের মালের মতো শেষ করে দিই। আর রান্নার লোক রাখার প্রবলেমগুলো তোমাদেরকে বলি। 1 নম্বর হলো এই যে গাদা গাদা তেল মশলা দিয়ে রান্না করে দেবে, যদি সব ওদেরকে দিয়ে দিই রোজ ঢেলে ঢেলে দিতে হয়। সেকেন্ডলি হলো কোনো দিন ওদের জন্য ওয়েট করে করে না রান্না হয়তো হলো না, না নিয়েই চলে যেতে হলো। থার্ড হলো না বলে কামাই করা, এটার একটা বড় প্রবলেম। এইসব প্রবলেমগুলোর জন্য, আর তাছাড়া তো রান্না খারাপ তো আছেই। নিজে রান্না করলে যেমন নিজের মতো করে সুন্দর করে রান্না করা যায়, ওরা তো অত দরদ দিয়ে রান্না করবে না। ওদের রান্না হলো মশলা কষালো না হঠাৎ করে জল ঢেলে দিল। তাই জন্য রান্নার লোক দিয়ে রান্না করানো অনেক চাপ। যেমন আমার মা আর বাবা এত বড় স্কুল চালায়, তাও রান্নাবান্না নিজেরাই করে। বাবা তরকারি কেটে দেয়, মা রান্না করে দেয়। একটাই কথা যে নিজের ইচ্ছে মতো রান্না খেতে পারবো, ওদের মুখ হারিয়ে হয়ে যাবে মাছ কাটতে গেলে। আমার এত বয়স হয়ে গেছে তাও নিজেদের কাজ সব কিছু নিজেরা করে, এখনো পর্যন্ত একেবারে স্টেডি স্ট্রং আছে, মানে সব কাজ করতে পারে। দুজনে একেবারে আরাম করে ঘুমোচ্ছে। এই যে ঝনক ঝনক ঝনক, এই গানের ক্লাস আছে, গান করতে হবে, উঠুন। এই যে অনেক ঘুম হয়েছে, গানের ক্লাস আছে, গান করতে হবে, উঠুন। রাত্রিবেলা উঠে উঠে আমাকে ডিস্টার্ব করবে, স্বপ্ন দেখে সেই সব গল্প বলবে, আর সকালবেলা 8টা বেজে যাবে তাও ঘুম ভাঙবে না। উঠে পড়ো। আমরা যখন ছোটো ছিলাম মা এসে ফ্যান অফ করে দিত, আর বাবা এসে এমন চিৎকার চেঁচামেচি লাগাতো, উঠতে বাধ্য হতাম। আর এরা আদর খাচ্ছে তাও উঠতে ইচ্ছে করছে না, দেখো অবস্থাটা। ঝনককে কিন্তু সকালবেলা আমরা এইভাবেই ঘুম থেকে তুলি। কাগিরা রে হরে ঝঙ্কা গিরা রে। এই ঝনক, এই ঝনক ঝনক, সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় ঝনকের এই হোমিওপ্যাথি ওষুধের কোর্স। তোমরা তো জেনেই গেছো এতদিনে, ওকে আমি সারা বছরই হোমিওপ্যাথি খাওয়াই। স্নান করে বেরিয়ে শুনছি ঝনকবাবু তার বাবার কাছে গান রেওয়াজ করতে বসেছে। আমার গলা উঠছেই না, এত খাদে বেশি বলি তো, মানে খুব অসুবিধা হচ্ছে। বেশি খাদে এই পর্যন্ত লাস্ট রিড অব্দি আমার খাদে নেমে যাচ্ছে, কিন্তু উপর দিকে উঠছে না। ঝনক কি করেছিস গান, নাকি বাবাই করছে? তুই বসে আছিস কোলে? না বলো। হ্যালো সাগা রে মা বলো বাবা। খাসা সাজরে সাধা নিপা। এইভাবে ওর গান প্র্যাকটিস চলতে থাকুক, আমি এবার যাই আমার কাজে। তোমরা তো প্রায় অনেকেই জেনে গেছো এই সময়টায় আমার একেবারে বাড়িতে যুদ্ধ শুরু হয়ে যায়। আর সেই যুদ্ধ মানে যেমন তেমন যুদ্ধ না, বাড়িতে তখন সবাই দৌড়োয়। যেমন আমি দৌড়ই, ওইদিকে রাকেশ দৌড়োয়, ওইদিকে আমার কাজের দিদিও দৌড়োয়, মানে গীতাদির কথা বলছি। এমনিতে চুপচাপ বসে থাকলে সেই রকম গরম লাগে না, কিন্তু কাজের মধ্যে থাকলে মারাত্মক গরম লাগছে। তাই জন্য চুল আর নিচু করে বাঁধা যাবে না, চুল এখন একেবারে পোটলা। ওই যে বললাম না, এই সময় আমাদের বাড়িতে কেউ হাঁটে না, সবাই দৌড়োয়, পায়ের তলায় একটা করে চাকা লাগিয়ে নেয়। আমার এতটাই অয়েলি স্কিন না, আমি যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর কিছু মুখে নাও মাখি, মনে হবে যেন কোনো ক্রিম মেখেছি। ওই জন্য কোথাও বেরোনোর আগে একটু যদি মুখে পাউডার না লাগাই, মানে কম্প্যাক্ট না লাগাই, তাহলে মনে হবে যেন কাজের মাসি কোথা থেকে এসেছে। ঘড়ি ধরে কিন্তু 9:30টার মধ্যে রেডি হয়ে গেছি। এই ঘড়িটা ফাস্ট আছে, শুধু এই ঘড়ি বলে না, আমাদের বাড়িতে সব ঘড়ি আমরা 5-10 মিনিট করে ফাস্ট করে রাখি, যেহেতু আমাদের সবসময় ঘড়ি ধরে চলতে হয়, তাই ঘড়িগুলোকে ফাস্ট করে রাখি। রেডি হয়ে গেছি 9:30টার মধ্যে, 9:28 বাজে। এবার বেরোবো। বাড়িতে এসে দেখছি মায়ের তখনও রান্না শেষ হয়নি। মায়ের এক হাতে খুন্তি আর আরেক হাতে ফোন করে নিয়ে এসছি, আমার হাত থেকে ছো মেরে নিয়ে নিয়েছে। এত রস খেতে ভালোবাসে, পনির নচ খেতে এত ভালোবাসে ঝঙ্কা পুটুস। আজকে যেন স্কুলে গিয়ে বকা না খাও, ঠিক আছে? গুড বয় হয়ে থাকবে, ম্যাডাম আন্টি কারোর কাছে। তো করছি। ঝনকের ড্রেসটার সাথে ঝনকের ফলের রসটা ম্যাচ হয়ে গেছে। হাতছড়া পিঙ্ক,
কেন কেন তাড়াতাড়ি কেন, দেরি হয়ে যাবে। রসের পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পিঙ্ক, তোমার জামাটা পিঙ্ক। এর পরের টাইমটুকু স্কুলে কাটলো চরম ব্যস্ততার সাথে। আর বাড়িতে আসার সাথে সাথে ঝনক শুরু করে দিল বায়না। স্কুল টুল কমপ্লিট হয়েছে, এবার ওপরে এলাম। এবারে বিধ্বস্ত অবস্থা, এত প্রেশার যাচ্ছে স্কুলে। আর আসার পর থেকে ঝনকের বায়না শুরু হয়েছে, এখন না খেয়ে নাকি ও রং নিয়ে বসবে। সেগুলো রঙগুলো নিয়ে হয় না বসলো, রং বের করে দিলাম, সেগুলো তো ছড়িয়ে টড়িয়ে দিয়ে উঠে যাবে, সেগুলো আমাকে বসাতে হবে। চিৎকার চেঁচামেচি লাগিয়েছে, কি করছে দেখবে না। এই হলো কাণ্ড কারখানা। এখন খাওয়াবো, খাইয়ে তারপরে আমি খাবো। তখন বাজে 3টে। এই 3টের সময় আমি একটু রিলিফ পাই। সকালবেলা উঠের থেকে যে হারে দৌড়োদৌড়ি করি আর যে হারে স্কুলে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে হয়, আমার মাঝে মাঝে মনে হয় যেন শান্ত কোনো পরিবেশে চলে যাই, যেখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, আমার সাথে কোনো লোক থাকবে না কথা বলার মতো, আমি শুধু একা থাকবো। এরকম ইচ্ছে করে মাঝে মাঝে, জানো তো। ঝনক এবার শুয়েছে, দিয়াকে বলছে গল্প বলো গল্প বলো। আমাকেও কয়েকবার বলেছিল, কিন্তু আমার আর শরীরে এক বিন্দু এনার্জি নেই ওকে এখন গল্প বলার মতো। দিদাকে ভিড়িয়ে দিয়েছি ঝনকের কাছে, আমি এবার একটু বিশ্রাম নিয়ে নেব। ঝনক, তোমার টিথ কই? টিথ কই? টিথ? ইয়ার কই? ইয়ার? হেয়ার? নোজ? আইজ? টাং? লিপ? লিপটা ভালো করে দেখাও। চিন? চিক? দাঁড়াও দাঁড়াও, আরো আছে। চেস্ট? তোমারটা দেখাও। বেলি বলো। বেলি? নিজেরটা দেখাও, নিজেরটা দেখাতে হয়। কই বেলি কই? বাবা, ফিঙ্গার? তারপরে আন্ডার আর্মস কই? সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ঝনককে এইসব ধরতে বসেছিলাম। আজকে তো ঝনকের পড়তে যাওয়া নেই, মঙ্গলবার, একটু পরে গান শিখতে যাবে। রাকেশ তখনও আসেনি, তাই ভাবলাম ওকে নিয়ে এইসবই করা যাক। 7:30 বাজে রেডি হয়ে গেছি, ঝনককেও রেডি করে দিয়েছি। ঝনক এখন কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? গিয়ে কি করবে? কেমন করে? দেখেছো তো ঝনক কেমন প্র্যাকটিসটা করেছে। বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণ হয়ে গেল। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি। আজকে কি বড় অঘটনটা ঘটিয়েছে ঝনক। স্কুলে গেছিল জলের বোতলটা নিয়ে, সেই ওয়াটার বোতলের ভেতরে যে একটা লাল এরকম সাইজের একটা কি যেন ছিল, আমি কিন্তু ওটা দেখিনি আদৌ। স্কুল থেকে ফেরার পর বলছে জল খেতে গিয়ে ওটা খেয়ে নিয়েছে। এবার আমি মাকে বলার পরে মা বলছে যে হ্যাঁ আমি গতকাল দেখেছি ওই বোতলের মুখের মধ্যে এরকম ছিল। আমি তো বোতলটা যখন ধুলাম তখন তার মুখটা এরকম করে খুলে আর অত ইয়ে করে দেখিনি, যদি দেখতাম তাহলে হয়তো খুলে রাখতাম। বাঁশির মতো, ছোট্ট যে বাঁশির মতো এরকম একটা লাল মতো কি ছিল মুখটার মধ্যে, জলের বোতলের এই ফ্লিপটপ মুখটা খোলার পর ভেতরটা ছিল, সেটা ও খেয়ে নিয়েছে। তারপর থেকে তো আমাদের সে কি চিন্তা, সেটা কেমন সাইজ ছিল, ওইটা কালকে কি হবে না হবে, কালকে পটির সাথে যদি বেরোয় তাহলে ঠিক আছে, না বেরোয় ডাক্তারবাবুকে ফোন করলাম, উনি বললেন যে কোনো ভয় নেই, যদি ছোট জিনিস হয়, যদি বড় হয় তাহলে তো ভয়। এবার আমি তো ওটা দেখিনি চোখের সামনে কেমন, একবার করে মাকে জিজ্ঞেস করছি, মা নাকি কালকে দেখেছিল ওই লাল মতো জিনিসটা বোতলের মুখে যেটা ছিল। তারপর মাকে জিজ্ঞেস করে, মা বললো খুব একটা বড় না, কিন্তু মা তো আমার থেকেও বেশি টেনশনের রোগী। মা তো একভাবে বলে যাচ্ছে ঝনকের শরীর ঠিক আছে নাকি, কোনো রকম মানে প্রবলেম হচ্ছে কিনা। ও তো বুঝবে না, ও তো খাচ্ছেও, তারপরে ঠিকঠাক মতো খেয়েওছে বাড়িতে এসে, কোনো রকম অসুবিধা হয়নি। কিন্তু কালকে দেখা যাক, পটির সাথে যদি বেরোয় তাহলে তো মঙ্গল, আর যদি না বেরোয় তাহলে কে জানে কি হবে, ভগবান জানে। আর জিনিসটা কেমন সেটাও আমি দেখিনি। এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে স্কুলে গিয়ে। স্কুলে গেলে মানে একটার পর একটা অঘটনও ঘটিয়ে, এরকম একদিনও হয়নি যে স্কুলে গেছে কিন্তু কোনো রকম অঘটন ঘটায়নি। কোনোদিনও জল ফেলে দিচ্ছে, কোনোদিনও স্কুলে ম্যাডামের কাছে বকা খেয়ে আসছে দুষ্টুমি করছে বলে। এই যে আজকে একটা এই বড় অঘটন ঘটালো, এইরকম করতেই থাকে, রোজ দিন লেগে আছে ওর। বাবা, ঝনক ট্রেন সাজিয়েছে নাকি? এটা কি? এটা গাড়ি, এটা ট্রেন। এই যে এই পাশে ট্রেন। স্নেক? ও স্নেক তো মাথা ভেঙে গেছে স্নেকের। মাথাটা যে ভেঙে গেছে। না না, মাথাটা তো উপরে উপরে।
আর ওইদিকে কি বানিয়েছো দেখি, গাড়িটা একটু দেখি তোমার। বাবা, গাড়িটা তো এক্ষুনি ভেঙে যাবে। বাড়িতে আসার পর ঝনককে আমি খাইয়ে দিয়েছি। খেয়ে দিয়ে উনি এখন বসেছেন ওনার এই পাজলগুলো নিয়ে। ওনা এইসব টাইপের খেলনা নিয়ে খেলতে খুব ভালোবাসে, ছোটোখাটো খেলনা যেগুলো দিয়ে কোনো রকম ক্রিয়েটিভিটি করা যায়। এই দেখো না কি সুন্দর বিল্ডিং বানিয়েছে, আর বলে যাচ্ছে একভাবে এগুলো ধরো না ভেঙে যাবে। ও ঝনক যে আজকে শুধু একটাই অঘটন ঘটেছে তা কিন্তু না, আরেকটা অঘটন ঘটেছে। ঝনক হাতটা দাও, রাইট হ্যান্ডটা দাও। রাইট হ্যান্ড কোনটা তোমার? এই দেখো, হাত খোলো, খোলো হাত খোলো, হাত খোলো, এরকম খোলো। এই দেখো হাতে চিপা খেয়ে এই দেখো হাত কেমন ফুলে গেছে, পুরো ফুলে ঢোল হয়ে আছে। এই দেখো অবস্থা এমন। ওই হাতটা দেখাও, ওই হাতটা দাও, ওই হাতটা দাও। এই হাতটা দেখো কিন্তু খোলা নেই। আর এই হাতটার অবস্থা দেখো, হলো গান করতে গেছিলো, ওখানে গিয়ে দরজার মধ্যে চেপা খেয়েছে। জনকের আজকে একটার পর একটা ফাড়া গেছে। জনক তোমার খুব ব্যথা হচ্ছিল না? সেই ব্যথার চোটে এমন কান্নাকাটি করেছে। প্রথমে তো 0.5 ঘন্টা টাইম ওই নিয়েই কাটলো, তারপরে গান টান করে এলো। এখন ভুলে গেছে কিন্তু হাতটা ফুলে আছে, ঢোল হয়ে আছে একেবারে। আর ও তো বরফ লাগাতে দেয় না, সব কিছুতেই ওর ভয়, ওষুধে ভয়, বরফে ভয়, সব কিছুতে ভয়। আমাদের সবারই খাওয়া দাওয়া তখন হয়ে গেছে। রাকেশ চলে গেছে নিজের কাজে রেকর্ডিং করতে। রাত্রি হলেই তো ওর রেকর্ডিংয়ের কাজের চাপ বেড়ে যায়। সারাদিন তো চারিদিক থেকে বেশ শব্দ আসে, ওই জন্য রেকর্ডিংটা অতটা করা যায় না ভালোভাবে। রাত্রে চারিদিক চুপ হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, তখনই ও রেকর্ডিংগুলো নিয়ে বসে। তোমাদেরকে সবসময়ই বলি রাকেশের রেকর্ডিংয়ের চাপ, রেকর্ডিং করছে, কিন্তু কি করছে সেটা ঠিক মতো বলি না। আসলে ও ভয়েস ওভারের কাজ করে, আর শুধুমাত্র ভয়েস ওভারই না, তার সাথে এডিটিংটাও করে, ওই জন্য টাইমটা একটু বেশিই লাগে। ঝনককে এদিকে রেডি করাচ্ছি রাত্রে ঘুমানোর জন্য, আর এই সময় ও আমাকে প্রশ্ন করে করে একেবারে মাথা খেয়ে নেয়। কোনোটার হয়তো মাথা মুন্ডু আছে, কোনোটার হয়তো মাথা মুন্ডুই নেই, আর আমি যা ইচ্ছে তাই উত্তর দিতে থাকি। আজকে অনেক গল্প হলো তোমাদের সাথে। আজকের ভ্লগ তাহলে এইটুকুই থাক, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে।